এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 4x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 16 এবং এক্স গ্রেটার ইকুয়াল টু 0 ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 অসমীকরণটির সমাধান অঞ্চল চিহ্নিত করো অথবা অসমীকরণটির সমাধান সেট নির্ণয় করো। এখানে একটি বিষয় তোমরা ভালোভাবে মনে রাখবে যে কোনো অসমীকরণের সমাধান অঞ্চল বলতে যা বোঝায় আর সমাধান সেট বলতে একই জিনিস বোঝায়। এখানে তুমি যদি অসমীকরণটি ভালো করে খেয়াল করো তাহলে দেখো অসমীকরণটি হলো 4x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 16, তার সঙ্গে আরও দুটো অসমীকরণ দেওয়া আছে, সেটা হলো এক্স গ্রেটার ইকুয়াল টু 0 ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান 0 বা 0 থেকে বড় হবে। যদি আমরা এক্স আর ওয়াইকে যদি একটা বিন্দু আকারে লিখি অর্থাৎ এক্স কমা ওয়াই, যেখানে এক্স এর মান হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 ওয়াইয়ের মান হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এই বিন্দুটি কোন পাদে অবস্থিত না এক্স কমা ওয়াই বিন্দুটি আমার হবে প্রথম পাদে অবস্থিত। তাহলে এখানে যে অসমীকরণটি দেওয়া আছে তার সমাধান অঞ্চল বা সমাধান সেটটি সর্বদা প্রথম পাদে অবস্থিত হবে। এখন আমরা এক্স গ্রেটার ইকুয়াল টু 0 এবং ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 এই অসমীকরণ দুটিকে যদি সমীকরণ আকারে লিখি অর্থাৎ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 এই অসমীকরণটির সমীকরণ আকার হবে এক্স ইকুয়াল টু 0, সমীকরণ মানে সেটাকে ইকুয়াল টু দিয়ে লেখা হয়, আর ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 এই অসমীকরণটির সমীকরণ আকার হবে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 0 মানে কোন অক্ষ বোঝায়, এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে ওয়াই অক্ষ বোঝায়, ঠিক আছে, আর ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অক্ষ বোঝায়। চলো এবার আমরা এই অসমীকরণটির সমাধান সেট বা সমাধান অঞ্চল নির্ণয় করি। এখন আমরা 4x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 16 এই অসমীকরণটিকে সমীকরণ আকারে লিখব। 4x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 16 অসমীকরণটিকে সমীকরণ আকারে লিখে পাই। তাহলে এই অসমীকরণটিকে সমীকরণ আকারে লিখলে কি পাবো, সমীকরণ আকারে লিখলে পাবো 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 16। এখন আমরা এই সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করব বা ইন্টারসেপ্ট ফর্মে প্রকাশ করব। তাহলে আমরা কি করব এখন 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 16 এই সরলরেখাটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করব। তার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা করব উভয় পক্ষকে আমরা 16 দিয়ে ভাগ করে দেব। তাহলে পাবো আমরা 4x বাই 16 প্লাস ওয়াই বাই 16 ইকুয়াল টু 16 বাই 16 মানে এখানে 1 হয়ে যাবে। দিস ইমপ্লাইজ x বাই 4 প্লাস y বাই 16 ইকুয়াল টু 1। তাহলে সরলরেখাটির ছেদাংশ আকার হলো x বাই 4 প্লাস y বাই 16 ইকুয়াল টু 1। এবার আমরা এই সরলরেখাটির একটি লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা প্রথমেই x অক্ষ এবং y অক্ষ অঙ্কন করলাম। x অক্ষটির নাম দিলাম x x ড্যাশ, y অক্ষটির নাম দিলাম y y ড্যাশ। x অক্ষ এবং y অক্ষ পরস্পরকে ধরে নিই ও বিন্দুতে ছেদ করেছে। মূল বিন্দু ও এর স্থানাঙ্ক হচ্ছে আমরা জানি 0,0। এবার আমি ধরে নিচ্ছি যে সরলরেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটির নাম হলো a। যেহেতু ছেদাংশ আকারটি হলো x বাই 4 প্লাস y বাই 16 ইকুয়াল টু 1 এবং আমি দেখতে পাচ্ছি ছেদাংশ আকারে x এর নিচে 4 আছে, তাই a বিন্দুর স্থানাঙ্ক হবে 4,0। আবার আমি ধরে নিই যে সরলরেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটির নাম হলো b। যেহেতু y এর নিচে 16 আছে তাই b বিন্দুর স্থানাঙ্ক হবে 0,16। এবার আমরা a এবং b বিন্দু দুটি একটি সরলরেখা দ্বারা যোগ করি। তাহলে আমি চিত্রে যে রেখাটি পেলাম বা যার নাম AB সেটি হলো 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 16 বা x বাই 4 প্লাস ওয়াই বাই 16 ইকুয়াল টু 1 এই সরলরেখার লেখচিত্র। এবার আমি দেখতে পাচ্ছি যে সরলরেখাটি প্রথম পাদকে দুটি অংশে ভাগ করেছে। যেহেতু প্রশ্নে বলে দেওয়া আছে দেখো x গ্রেটার ইকুয়াল টু 0 y গ্রেটার ইকুয়াল টু 0, তাই এই অসমীকরণের সমাধান অঞ্চলটি প্রথম পাদে অবস্থিত হবে এবং সরলরেখাটি প্রথম পাদকে দুটি অংশে বিভক্ত করেছে। দেখো একেবারে বাঁ দিকে যে অংশটা আছে এই অংশটা এটা হচ্ছে বদ্ধ অর্ধতল একটা, আর ডান দিকে যে অংশটা আছে মানে এটি পুরো সেটা কিন্তু বদ্ধ নয়, মানে একটা খোলা অর্ধতল। তাহলে AB রেখাংশটি প্রথম পাদকে দুটি অর্ধতলে বিভক্ত করেছে। এই দুটো অর্ধতলের মধ্যে একটি অর্ধতল হবে অসমীকরণটির সমাধান অঞ্চল বা সমাধান সেট।
সেই অর্ধতলটি অর্থাৎ সমাধান সেটটি কিভাবে নির্ণয় করব চলো আমরা এবার শিখে নিই। প্রথমে আমরা রাফে অসমীকরণটি লিখে নেব। এখন যে বিষয়গুলো আমরা করছি সেগুলো সব রাফে করব। অসমীকরণটি হলো 4x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 16। এবার আমরা এবি সরলরেখার উপর অবস্থিত নয় এমন একটি বিন্দু আমরা নেব, অর্থাৎ এমন একটা বিন্দু আমরা চয়েস করব যেটা এবি সরলরেখার উপর অবস্থিত নয়। আমরা দেখতে পাচ্ছি যে এবি সরলরেখাটি মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ মূল বিন্দুটি এবি সরলরেখার বাইরে অবস্থিত, তাই আমরা এক্ষেত্রে মূল বিন্দুটিকে চয়েস করব। মূল বিন্দু মানে হচ্ছে 0,0। তাহলে যদি কোনো সরলরেখা মূল বিন্দু বা অরিজিন দিয়ে না যায় তাহলে আমরা সবসময় মূল বিন্দুটিকেই চয়েস করব, অন্য কোনো বিন্দু চয়েস করলেও হবে। এরপর আমরা কি করব, এই মূল বিন্দুটি অর্থাৎ 0,0 অসমীকরণটির বাম পক্ষে বসিয়ে দেবো, অর্থাৎ বাম পক্ষে 0,0 বিন্দুটি বসাবো। 0,0 বিন্দুটি বসানো মানে x এর জায়গায়ও 0 বসানো আর y এর জায়গায়ও 0 বসানো। তাহলে চলো আমরা x এবং y উভয়ের জায়গায় 0 বসিয়ে দিই। 0 বসালে আমরা কি পাচ্ছি দেখো, 4 × 0 প্লাস y এর মানও 0 লেস ইকুয়াল টু 16। দিস ইমপ্লাইজ 4 × 0 মানে 0 প্লাস 0 লেস ইকুয়াল টু 16। দিস ইমপ্লাইজ 0 লেস ইকুয়াল টু 16। তাহলে আমরা যে শর্তটা পেলাম সেটা হচ্ছে 0টা বলছে 16 থেকে ছোট, অর্থাৎ 0 লেস ইকুয়াল টু 16। দেখো এই শর্তটি হচ্ছে সত্য, অবশ্যই 0টা 16 থেকে ছোট। যেহেতু এই শর্তটি সত্য তাই 0,0 বিন্দুটি এই এবি সরলরেখার যেদিকে অবস্থিত সেই দিকের অর্ধতলটি হবে প্রদত্ত অসমীকরণের সমাধান সেট বা সমাধান অঞ্চল। তাহলে আমি আরেকবার বলি না, আমরা প্রথমে কি করলাম না 0,0 বিন্দুটি চয়েস করলাম। কেন 0,0 বিন্দুটি চয়েস করলাম না, 0,0 বিন্দুটি এবি সরলরেখার উপর অবস্থিত নয়। তারপর আমরা কি করলাম, অসমীকরণটির বাঁ দিকে 0,0 বিন্দুটি বসালাম। 0,0 বিন্দুটি বসিয়ে ক্যালকুলেশন করে আমি শেষ পর্যন্ত একটি শর্তে উপনীত হলাম, যে শর্তটি হলো 0 লেস ইকুয়াল টু 16, অর্থাৎ 0টা 16 থেকে ছোট বা সমান। দুটো একই সঙ্গে কখনো শর্ত সিদ্ধ হবে না, অর্থাৎ 0টা 16 থেকে ছোট আবার সমান দুটো একই সঙ্গে হবে না, যে কোনো একটি হবে। দেখো এখানে কি হচ্ছে না, 0টা 16 থেকে ছোট, এই শর্তটি সিদ্ধ হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এই শর্তটি ঠিক। যেহেতু শর্তটি ঠিক তাই 0,0 বিন্দুটি বা মূল বিন্দুটি যেদিকে অবস্থিত সেই দিকের অর্ধতলটি হবে প্রদত্ত অসমীকরণের সমাধান সেট। অর্থাৎ 0,0 বিন্দুর দিকে অর্ধতলটি যদি আমি সরলরেখা দ্বারা চিহ্নিত করি, দেখো এই জায়গাটা 0,0 বিন্দুর দিকে অর্ধতল, তাহলে এই রেখাঙ্কিত জায়গাটি হলো প্রদত্ত অসমীকরণের সমাধান সেট। এখানে আরেকটি বিষয় একই সঙ্গে বলে দিই, যদি বিন্দুটি বসিয়ে যে সত্যটি এলো সেই সত্যটি ভুল হতো, অর্থাৎ সিদ্ধ না করত, তাহলে কি হতো, তাহলে মূল বিন্দুটি যেদিকে অবস্থিত তার বিপরীত দিকের অর্ধতলটি হতো প্রদত্ত অসমীকরণটির সমাধান সেট। আবার বলি, মূল বিন্দুটি প্রদত্ত অসমীকরণে বসিয়ে দেখলে যে শর্তটি সিদ্ধ হচ্ছে না, অর্থাৎ যেটি এলো, যে কন্ডিশন বা শর্তটি এলো সেটি ভুল, তাহলে সমাধান সেট কোন অঞ্চলটি হতো, তাহলে সমাধান সেট হতো মূল বিন্দুর উল্টো দিকের অর্ধতলটি। অর্থাৎ ফাইনালি আমরা বলতে পারি যে যদি অসমীকরণটি সিদ্ধ হয় তাহলে মূল বিন্দুর দিকের অর্ধতলটি হবে প্রদত্ত অসমীকরণের সমাধান অঞ্চল বা সমাধান সেট, আর যদি শর্তটি সিদ্ধ না হয় তাহলে মূল বিন্দুর বিপরীত দিকের অর্ধতলটি হবে প্রদত্ত অসমীকরণটির সমাধান সেট বা সমাধান অঞ্চল। এখানে আমরা কি দেখতে পেলাম না, এখানে আমরা দেখতে পেলাম যে মূল বিন্দু বা 0,0 বিন্দুটি অসমীকরণে বসিয়ে অসমীকরণটি সিদ্ধ হয়েছে বা সত্যটি সিদ্ধ হয়েছে, তাই মূল বিন্দুর দিকে যে অর্ধতলটি আছে সেটি হবে প্রদত্ত অসমীকরণের সমাধান অঞ্চল। যখন সত্যটি সিদ্ধ হয়েছে তাই প্রথমেই আমরা কি করব, তাই প্রথমে আমরা মূল বিন্দুর দিকে দুটি অ্যারো চিহ্ন টেনে দেবো, সরলরেখাটির একেবারে শেষ অংশ থেকে
দুটো অ্যারো চিহ্ন মূল বিন্দুর দিকে আমি টেনে দিলাম। দেখো একেবারে নিচের অংশ থেকে আমি একটি অ্যারো চিহ্ন টেনে দিলাম মূল বিন্দুর দিকে, আর একবারে উপরের অংশে সরলরেখার একেবারে উপরের অংশ থেকে আমি মূল বিন্দুর দিকে একটি অ্যারো চিহ্ন টেনে দিলাম। অর্থাৎ এই দিকের অঞ্চলটি হবে আমার প্রদত্ত অসমীকরণের সমাধান সেট। যেহেতু এখানে এক্স গ্রেটার ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0, তাই প্রদত্ত অসমীকরণটির সমাধান সেট প্রথম পাদে অবস্থিত হবে। এবং প্রথম পাদে কোন অংশটা হবে না, আমরা আগেই জেনেছি যে প্রথম পাদের সরলরেখার 0, 0 বিন্দুর দিকে যে অর্ধতলটি আছে সেই অর্ধতলটি হলো প্রদত্ত অসমীকরণটির সমাধান অঞ্চল। তাহলে সেটা আমি রেখাঙ্কিত করে দেখাই, সেটা হলো এই অঞ্চলটি। এটাই হচ্ছে আমার প্রদত্ত অসমীকরণটির সমাধান অঞ্চল। তাহলে সবশেষে আমরা লিখব যে অতএব প্রদত্ত অসমীকরণটির সমাধান অঞ্চল রেখাঙ্কিত করে দেখানো হলো। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 4x + 3y গ্রেটার ইকুয়াল টু 15 এবং x গ্রেটার ইকুয়াল টু 0, y গ্রেটার ইকুয়াল টু 0 অসমীকরণটির সমাধান অঞ্চল চিহ্নিত করো, অথবা অসমীকরণটির সমাধান সেট নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের সমাধান করে ফেলি। 4x + 3y গ্রেটার ইকুয়াল টু 15 অসমীকরণটিকে সমীকরণ আকারে লিখে পাই। কি পাবো? সমীকরণ আকারে লিখলে পাবো 4x + 3y ইকুয়াল টু 15। এখন যদি আমরা উভয় পক্ষকে 15 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা 4x/15 প্লাস 3y/15 ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, যেহেতু আমি এই সরলরেখাটিকে ছেদিতাংশ আকারে পরিণত করব, তাই উপরে আমার শুধু কে থাকবে? x থাকতে পারে। তাহলে আমি লিখতে পারবো 4x/15 কে x/15/4 প্লাস, এটা তো কাটাকাটি গেলে হবে y/5 ইকুয়াল টু 1। এখন আমরা এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা প্রথমে x অক্ষ y অক্ষ অঙ্কন করলাম, মূল বিন্দু ও এই স্থানাঙ্ক লিখলাম 0,0। আমরা দেখতে পাচ্ছি যে সরলরেখাটি x অক্ষকে 15/4, 0 বিন্দুতে ছেদ করেছে। তাহলে x অক্ষের উপর একটি বিন্দু নিলাম a, যার স্থানাঙ্ক হচ্ছে 15/4, 0, এবং y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,5। ধরে নিই y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে, b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,5। এখন ab আমি একটি সরলরেখা দ্বারা যুক্ত করলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ab সরলরেখা অংশটি প্রথম পাদকে দুটো অংশে বিভক্ত করেছে। এটা একটা অংশ, আর একটা অংশ হচ্ছে এই, অর্থাৎ সরলরেখাটির বাঁ দিকে একটি অংশ আর সরলরেখাটির ডান দিকে একটি অংশ, অর্থাৎ দুটো অর্ধতলে ভাগ করেছে। এই দুটো অর্ধতলের মধ্যে যে কোনো একটি অর্ধতল হবে প্রদত্ত অসমীকরণটির সমাধান সেট বা সমাধান অঞ্চল। কোন অঞ্চলটি হবে, অর্থাৎ কোন অর্ধতলটি হবে, সেটি নির্ণয় করার জন্য আমরা আগের মতো রাফ ইউজ করব। রাফে আমরা প্রথমেই অসমীকরণটি লিখে ফেলবো। অসমীকরণটি হলো 4x + 3y গ্রেটার ইকুয়াল টু 15। এবার আমরা এই সরলরেখার উপর অবস্থিত নয় এমন একটি বিন্দু নেব। আমরা বলেছি যে সরলরেখাটি যদি মূল বিন্দু দিয়ে না যায় তাহলে আমরা মূল বিন্দুটি নেব, কারণ মূল বিন্দুটি সরলরেখার উপর অবস্থিত নয়। তাহলে আমরা 0,0 বিন্দুটি চয়েস করে নিলাম। এইবার সরলরেখাটির বাম পক্ষে আমরা 0,0 বিন্দুটি বসালাম। যদি 0,0 বিন্দুটি বাম পক্ষে বসাই, x এর মান 0, y এর মান 0 বসালে 4x মানে 4 × 0 মানে 0 প্লাস 3 × 0 মানে 0 গ্রেটার ইকুয়াল টু 15। দিস ইমপ্লাইজ 0 + 0 মানে 0 গ্রেটার ইকুয়াল টু 15। অর্থাৎ বলছে 0টা 15 থেকে বড় বা সমান। দেখো 0 কখনোই 15 থেকে বড় নয় বা সমানও নয়, তাহলে 0,0 বিন্দুটি অসমীকরণটিকে সিদ্ধ করলো না, বা এই সত্যটি আমার ঠিক বলছে না।
যেহেতু শর্তটি আমার ঠিক বলছে না, তাই মূল বিন্দু যেদিকে অবস্থিত তার উল্টো দিকে অঞ্চলটি হবেই প্রদত্ত অসমীকরণের সমাধান অঞ্চল। আবার বলি, যেহেতু এখানে শর্তটি সিদ্ধ হচ্ছে না, শর্তটি কি এসছে না 0 > 15, এটা ঠিক নয়, এটা ভুল। তাহলে সরলরেখাটির যে পার্শ্বে 0,0 বিন্দু অবস্থিত তার অপর পার্শ্বের অর্ধতলটি হবে অসমীকরণটির সাধারণ অঞ্চল, অর্থাৎ এই জায়গাটাই হলো অসমীকরণটির সাধারণ অঞ্চল। তাহলে ফাইনালি প্রদত্ত অসমীকরণটির সমাধান অঞ্চল কোন অংশটি হবে না, প্রদত্ত অসমীকরণের সমাধান অঞ্চল হবে এই অংশটি। দেখো রেখাঙ্কিত করে আমি দেখালাম। তাহলে আমরা বলতে পারবো যে অতএব প্রদত্ত অসমীকরণটির সমাধান অঞ্চল রেখাঙ্কিত করে দেখানো হলো। এবারে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 2x - 5y > 0 এবং x > 0 y > 0 অসমীকরণটির সমাধান অঞ্চল চিহ্নিত করো অথবা অসমীকরণটির সমাধান সেট নির্ণয় করো। এখানে আমার যে অসমীকরণটি আছে সেটি হলো 2x - 5y > 0। এখন এই অসমীকরণটিকে যদি আমরা সমীকরণ আকারে লিখি তাহলে পাবো 2x - 5y = 0। আমি দেখতে পাচ্ছি এই সমীকরণটিতে কোনো ধ্রুবক পদ নেই। কোন পদ নেই না, ধ্রুবক পদ নেই। যেহেতু ধ্রুবক পদ নেই তাই এই সমীকরণটি হচ্ছে মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী অর্থাৎ কোনো সমীকরণে যদি ধ্রুবক পদ না থাকে তাহলে সমীকরণটি মূল বিন্দুগামী হবে। কিন্তু যদি এই সমীকরণটি আমরা লিখতাম 2x - 5y = 7, দেখো এখানে ধ্রুবক পদ আছে, 7 হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই এই সমীকরণটি মূল বিন্দুগামী নয়। তাহলে কোনো সমীকরণে ধ্রুবক পদ থাকলে সমীকরণটি মূল বিন্দুগামী হবে না, কিন্তু যদি সমীকরণে ধ্রুবক পদ না থাকে তাহলে সমীকরণটি মূল বিন্দুগামী হবে। চলো এবার আমরা এই প্রশ্নটির সমাধান করি। প্রথমেই আমরা 2x - 5y > 0 অসমীকরণটিকে সমীকরণ আকারে লিখে পাই। কি পাবো? 2x - 5y = 0 বা 2x = 5y। এখান থেকে আমরা লিখতে পারি y = 2/5 × x, বা লিখতে পারো তুমি y = 2x/5। x সমান লিখতে পারতে, কিন্তু আমরা সাধারণত y = লিখে থাকি। এবার আমরা এই y = 2x/5 এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব। আমরা প্রথমেই জেনেছি যে এই সমীকরণটি মূল বিন্দুগামী। এখানে একটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে যে মূল বিন্দুগামী সমীকরণকে কখনোই ছেদিতাংশ আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ মূল বিন্দুগামী কোনো সমীকরণকে x/a + y/b = 1 বা ছেদিতাংশ আকারে প্রকাশ করা যাবে না। মূল বিন্দুগামী সমীকরণকে সর্বদা y = mx বা x = my এই আকারে প্রকাশ করতে হবে। যেমন এখানে আমরা y = mx এই আকারে প্রকাশ করেছি, এখানে m হলো 2/5, তাহলে আমরা y = 2/5x এই সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা প্রথমে x অক্ষ y অক্ষ অঙ্কন করলাম। মূল বিন্দু O এর স্থানাঙ্ক লিখলাম 0,0। এবার আমরা যে কোনো তিনটি বিন্দু নির্ণয় করব এই সরলরেখার উপরে। y = 2x/5 এই সরলরেখার উপরে যে কোনো তিনটে বিন্দু নির্ণয় করব। তার জন্য আমি প্রথমে একটি ছক কেটে নিলাম, দিয়ে লিখলাম x, একটা লিখলাম y। এবার দেখো y = 2x/5, এখানে x এর মান যদি আমি 0 বসাই তাহলে x এর মান 0 বসালে দেখবে y এর মানও আমি পাবো 0। আবার যদি x এর মান আমি 5 বসাই তাহলে দেখবে y এর মান পাবো 2।
আবার যদি y ইকুয়াল টু 2x/5 এখানে x এর মান 10 বসাই তাহলে দেখবে y এর মান পাবো 4। এখন আমরা 0,0, 5,2 এবং 10,4 এই বিন্দু তিনটি গ্রাফে বসাই। অ্যাকুরেট বসাবার প্রয়োজন নেই, মোটামুটি একটা রাফ স্কেচ বসালেই চলবে গ্রাফ। তাহলে আমরা প্রথমে 0,0 বিন্দুটি বসালাম, তারপর 5,2 বিন্দুটি এখানে হবে মোটামুটি বসালাম, তারপরে আমরা 10,4 এই বিন্দুটি বসালাম। তাহলে বিন্দু তিনটি বসানো হয়ে গেল। এবার এই বিন্দু তিনটি একটি সরলরেখা দ্বারা যোগ করে দিলাম। তাহলে এই সরলরেখাটি হলো 2x - 5 = 0 বা y = 2x/5 সমীকরণের লিখচিত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরলরেখাটি প্রথম পাদকে দুটি অর্ধতলে বিভক্ত করেছে। একটি অর্ধতল হলো এই পোর্শনটা, আর একটি অর্ধতল হলো এই পোর্শনটা। এই দুটো অর্ধতলের মধ্যে যে কোনো একটি অর্ধতল হবে প্রদত্ত অসমীকরণটির সমাধান অঞ্চল বা সমাধান সেট। চলো আমরা আগের মতো কোন অর্ধতলটির সমাধান অঞ্চল হবে সেটি নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে রাফ করছি, এটা রাফে লিখবে। রাফে আমরা প্রথম অসমীকরণটা লিখলাম 2x - 5y > 0। যেহেতু এই সরলরেখাটি মূল বিন্দুগামী হয়েছে তাই আমাকে এখানে মূল বিন্দু চয়েস করা যাবে না। মূল বিন্দু বাদে আমি যে কোনো একটা বিন্দু চয়েস করি। ধরে নিচ্ছি আমি যে কোনো একটা বিন্দু নিচ্ছি, ধরো এইখানে একটা বিন্দু নিয়ে নিলাম। এই বিন্দুটা স্থানাঙ্ক আমি ধরে নিলাম হচ্ছে 10,0। তুমি অন্য বিন্দু নিতে পারো 5,0 বা আরও অন্য বিন্দু নিতে পারো যেটা এই সরলরেখার উপর অবস্থিত নয়। আমি সাধারণত x অক্ষের উপর যে কোনো একটা বিন্দু নিয়ে নেব, খুব সহজ হবে। 10,0 নিলাম। তুমি y অক্ষের উপরে নিতে পারো, 0,5 নিতে পারো। তাহলে আমরা বিন্দুটি x অক্ষের উপর নিলাম, সেই বিন্দুটি হলো 10,0। এখন যদি এখানে আমি বসাই 10,0 অর্থাৎ x এর মান 10 আর y এর মান 0 অসমীকরণটির বাম পক্ষে বসাই, তাহলে x এর মান যদি 10 বসাই 2 × 10 মানে 20, আর y এর মান যদি আমি 0 বসাই তাহলে -5 × 0 মানে হচ্ছে 0, তাহলে > 0। তাহলে এখান থেকে পেলাম দিস ইমপ্লাইজ 20 > 0। তাহলে বলছে 20টা হচ্ছে > 0 অর্থাৎ 20 > 0। এটা অবশ্যই ঠিক বলছে, কারণ 20টা 0 থেকে বেশি। যেহেতু 20টা আমার এখানে 0 থেকে বেশি অর্থাৎ সমীকরণটি সিদ্ধ হয়েছে 10,0 বিন্দু দ্বারা অসমীকরণটি সিদ্ধ হয়েছে বা সত্যটি ঠিক বলছে। সরলরেখাটির যে পার্শ্বে 10,0 বিন্দুটি অবস্থিত সেই পার্শ্বের অর্ধ যে তল সেটি হলো প্রদত্ত অসমীকরণটির সমাধান অঞ্চল। তাহলে প্রদত্ত অসমীকরণটির সমাধান অঞ্চল হবে এই অংশটি, যে অংশটি আমি দাগ কাটছি সেই অংশটি হচ্ছে প্রদত্ত অসমীকরণটির সমাধান অঞ্চল। অতএব প্রদত্ত অসমীকরণটির সমাধান অঞ্চল রেখাঙ্কিত করে দেখানো হলো। হ্যালো স্টুডেন্ট, আজ আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এই অধ্যায়টির যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো লেখচিত্রের সাহায্যে নিচের প্রোগ্রাম বিধি সমস্যাটি সমাধান করো। z = 60x + 15y কে চরম করো যখন বাধা গোষ্ঠী হয় x + y <= 50, 3x + y <= 90 এবং x, y > 0। তোমাকে এরকম একটি সমস্যা দেওয়া হবে, তোমাকে লেখচিত্রের সাহায্যে সমস্যাটির সমাধান করতে হবে। সমস্যাটির প্রথমেই z = কিছু একটা দেয়া থাকবে, এখানে যেমন দেয়া আছে z = 60x + 15y। এখানে বলেছে চরম করো, তোমাকে অবমও করতে বলতে পারে বা চরম এবং অবম উভয় নির্ণয় করতে বলতে পারে। তারপর কতগুলো অসমীকরণ দেয়া থাকবে, এখানে যেমন দুটো অসমীকরণ দেয়া আছে যাদেরকে বলা হয় বাধা গোষ্ঠী। তোমাকে 2-এর বেশি অসমীকরণও দেওয়া হতে পারে। 2-এর বেশি মানে 3টি অসমীকরণ থাকতে পারে, 4টি অসমীকরণ থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে। তোমাদের ক্ষেত্রে সাধারণত 2টো বা 3টে বা কখনো কখনো 4টে অসমীকরণ দেওয়া হয়, তার বেশি সাধারণত দেওয়া হয় না। আর সবার শেষে x, y >
জিরো আছে, এই এক্স কমা ওয়াই অর্থাৎ এক্স ও ওয়াই এই চলরাশি দুটিকে বলা হয় ডিসিশন ভ্যারিয়েবল। এই এক্স ওয়াইয়ের মান সর্বদা জিরো বা জিরোর থেকে বড় হয়। যেহেতু এক্স ওয়াইয়ের মান সর্বদা জিরো বা জিরোর থেকে বড় হয়, তাই আমরা যখন এই সমস্যাটির লেখচিত্র অঙ্কন করব, সেই লেখচিত্রটির সাধারণ সমাধান অঞ্চল সর্বদা প্রথম পাদে অবস্থিত হবে। ঠিক আছে, চলো এবার আমরা আরেকবার জেনে নিই এই রৈখিক প্রোগ্রামবিধি সমস্যাটির কোনটিকে কি বলা হয়ে থাকে। প্রথমেই জেড ইকুয়াল টু 60x প্লাস 15y, একে কি বলা হয় না, একে বলা হয় বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন। তারপর যে অসমীকরণগুলো দেওয়া থাকে, অর্থাৎ এখানে দুটো অসমীকরণ দেওয়া আছে, এই অসমীকরণগুলিকে বলা হয়ে থাকে বাধা গোষ্ঠী বা বাধা সমূহ বা কনস্ট্রেন্ট। আর সবার শেষে এক্স কমা ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো যেটি দেওয়া আছে, এই এক্স এবং ওয়াইকে কি বলা হয় না, এই এক্স ও ওয়াইকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণকারী চল বা ডিসিশন ভ্যারিয়েবল। এবার আমরা জানবো যে আমাকে কি নির্ণয় করতে হবে। প্রশ্নে বলে দিয়েছে, দেখো লেখচিত্রের সাহায্যে নিচের প্রোগ্রামবিধি সমস্যাটির সমাধান করো। তাহলে আমাকে এখানে নির্ণয় করতে হবে জেড এর চরম মান এবং জেডের চরম মানের জন্য এক্স এর মান কত আর ওয়াই এর মান কত, বা উল্টো দিক থেকে বলতে পারো এক্স এবং ওয়াই এর যে মানের জন্য জেডের চরম মান পাবো সেই মানটি নির্ণয় করতে হবে। তাহলে ফাইনালি আমাকে নির্ণয় করতে হবে এখানে জেডের একটি মান যেটি হবে সব থেকে বেশি বা চরম, এবং ওই চরম মানের জন্য বা বলতে পারো ওই চরম মানটি এক্স এর কোন মানের জন্য পাবো আর ওয়াই এর কোন মানের জন্য পাবো সেটি আমরা নির্ণয় করব। অর্থাৎ আমাকে এখানে নির্ণয় করতে হবে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান। চলো এবার আমরা এই প্রশ্নের সমাধান করি। অ্যান্সার দেওয়া আছে বলে প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেললাম। এরপর আমরা অবজেক্টিভ ফাংশন জেড ইকুয়াল টু 60x প্লাস 15y এই সমীকরণটির নাম দিলাম 1 নম্বর। যে অসমীকরণ দুটো দেওয়া আছে তার প্রথমটির নাম দিলাম 2 নম্বর এবং তারপরেরটির নাম দিলাম 3 নম্বর। এরপর আমরা 2 এবং 3 নং অসমীকরণ দুটিকে সমীকরণ আকারে প্রকাশ করব। প্রদত্ত অসমীকরণগুলিকে সমীকরণ আকারে লিখে পাই। 2 নম্বর অসমীকরণটিকে সমীকরণ আকারে লিখলে আমরা পাবো x প্লাস ওয়াই ইকুয়াল টু 50, একে আমরা 4 নম্বর নাম দিলাম। এই 4 নম্বর সমীকরণটি হলো একটি সরলরেখা, একে এবার আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করব। ছেদিতাংশ আকারে প্রকাশ করতে গেলে আমরা উভয় পক্ষকে 50 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো x/50 প্লাস y/50 ইকুয়াল টু 1। এরপর 3 নং অসমীকরণটিকে সমীকরণ আকারে লিখলে আমরা পাবো 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 90। এই সরলরেখাটির নাম দিলাম আমরা 5 নম্বর। এবার 5 নং সরলরেখাটিকে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করব। তার জন্য প্রথমেই আমরা উভয় পক্ষকে 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করে আমরা পেলাম 3x/90 প্লাস y/90 ইকুয়াল টু 1। এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো x/30 প্লাস y/90 ইকুয়াল টু 1। চলো এবার আমরা এই 4 নং সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। আমরা দেখতে পাচ্ছি যে 4 নং সমীকরণটি x অক্ষকে 50,0 এবং y অক্ষকে 0,50 বিন্দুতে ছেদ করেছে। চলো এখন আমরা 4 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। তার জন্য আমরা প্রথমে x অক্ষ y অক্ষ অঙ্কন করলাম, মূল বিন্দু ও এর স্থানাঙ্ক লিখলাম 0,0। ধরি 4 নং সরলরেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করেছে, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক হবে 50,0 এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে, তাহলে b বিন্দুর স্থানাঙ্ক হবে 0,50। এখন ab বিন্দু দুটি একটি সরলরেখা দ্বারা যোগ করলাম, তাহলে এই লাল কালারের সরলরেখাটি কত নম্বর সরলরেখার সমীকরণ বা চিত্র, এটা হচ্ছে 4 নং সরলরেখার
তাহলে এর নাম দিলাম আমি 4 নাম্বার। এবার আমরা রাফ করার জন্য আমি একটি দাগ টানলাম। রাফে আমি প্রথমেই 4 নং সরলরেখাটি যে অসমীকরণকে কাজে লাগিয়ে অঙ্কন করেছি সেটি আমি রাফে প্রথমে লিখলাম। না, অসমীকরণটি হলো এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 50। এখন আমরা এই অসমীকরণটির সমাধান অঞ্চল গ্রাফে চিহ্নিত করব। তার জন্য আমরা প্রথমেই দেখব যে এই 4 নং সরলরেখাটি মূল বিন্দু দিয়ে গেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে 4 নং সরলরেখাটি মূল বিন্দু 0,0 দিয়ে যায়নি। তার জন্য আমরা প্রথমেই 0,0 বিন্দুটি এই অসমীকরণে বসাবো। তাহলে অসমীকরণে বসাই 0,0 বিন্দুটি বসালে এক্সের জায়গায় 0 প্লাস ওয়াইয়ের জায়গায় 0 বসালাম, লেস ইকুয়াল টু 50। 0 প্লাস 0 মানে 0, লেস ইকুয়াল টু 50। অর্থাৎ বলছে 0টা 50-এর থেকে ছোট অথবা সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0টা 50-এর থেকে ছোট, তাহলে এই সত্যটি ঠিক। তাহলে 0,0 বিন্দু দিয়ে অসমীকরণটি সিদ্ধ হচ্ছে। তাই এই অসমীকরণটির সমাধান অঞ্চল হবে মূল বিন্দুর দিকে। যেহেতু এখানে এক্স এবং ওয়াই এর মান >0, তাই অসমীকরণটির সমাধান অঞ্চলটি প্রথম পাদে অবস্থিত হবে এবং অসমীকরণটির সমাধান অঞ্চল মূল বিন্দুর দিকে প্রথম পাদে অবস্থিত হবে। তাহলে দেখো, আমরা যদি লাইন দ্বারা চিহ্নিত করি তাহলে অসমীকরণটির সমাধান অঞ্চল এই জায়গাটা হবে। আমরা এটা আবার মুছে দিলাম। যেহেতু অসমীকরণটির সমাধান অঞ্চল মূল বিন্দুর দিকে, তার জন্য আমরা 4 নং সরলরেখার দু প্রান্ত থেকে মূল বিন্দুর দিকে একটি করে অ্যারো টেনে দিলাম। মূল বিন্দুর দিকে আসবে দাগগুলো, তাই আমরা একটি অ্যারো টেনে দিলাম। চলো এবার আমরা 5 নং সরলরেখাটির লেখচিত্র অঙ্কন করি। দেখো, এটি হচ্ছে আমার 5 নং সরলরেখা, যা এক্স অক্ষকে 30,0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0,90 বিন্দুতে ছেদ করেছে। তাহলে 5 নং সরলরেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির নাম দিলাম আমি সি, যার স্থানাঙ্ক হচ্ছে 30,0, এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিলাম আমি ডি, যার স্থানাঙ্ক 0,90। এবার সি এবং ডি বিন্দু একটি সরলরেখা দ্বারা যুক্ত করলাম। এই সরলরেখাটির নাম দিলাম 5 নম্বর, কারণ এটা 5 নং সরলরেখার লেখচিত্র। এরপর আমরা রাফে 5 নং সরলরেখাটি যে অসমীকরণ থেকে অঙ্কন করেছি সেই অসমীকরণটি লিখব। না, 5 নং সরলরেখা যে অসমীকরণটি থেকে অঙ্কন করেছি সেটি হলো 3x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 90। যেহেতু 5 নং সরলরেখাটি মূল বিন্দু 0,0 দিয়ে যায়নি, তাই আমি এই অসমীকরণের উপর 0,0 বিন্দুটি বসলাম। 0,0 বিন্দুটি বসলে আমরা পাবো 3 × 0 মানে 0 প্লাস ওয়াইয়ের মানও 0 লেস ইকুয়াল টু 90। দিস ইমপ্লাইজ 0 লেস ইকুয়াল টু 90। অর্থাৎ বলছে 0টা 90 থেকে ছোট বা সমান। যেহেতু 0টা এখানে 90 থেকে ছোট, তাই সত্যটি সিদ্ধ হচ্ছে। সত্যটি সিদ্ধ হচ্ছে বলেই দ্বিতীয় অসমীকরণটির সমাধান অঞ্চল হবে মূল বিন্দুর দিকে। যেহেতু এখানে এক্স এবং ওয়াই উভয়ের মান >0, তাই দ্বিতীয় অসমীকরণটির সমাধান অঞ্চল মূল বিন্দুর দিকে প্রথম পাদে থাকবে। অর্থাৎ দেখো, এই জায়গাটি হবে মূল বিন্দুর দিকে প্রথম পাদে, এই জায়গাটি হচ্ছে দ্বিতীয় অসমীকরণটির সমাধান অঞ্চল। আমি এটা প্রথমে মুছে দিলাম। তারপর 5 নং সরলরেখার প্রান্ত থেকে আমি মূল বিন্দুর দিকে দুটো অ্যারো টেনে দিলাম। এবার আমরা প্রথম অসমীকরণটির সমাধান অঞ্চল লাল কালার দিয়ে
চিহ্নিত করছি। দেখো প্রথম অসমীকরণটির সমাধান অঞ্চল হচ্ছে এই অংশটি। এরপর আমি দ্বিতীয় অসমীকরণটির সমাধান অঞ্চল কালো কালি দ্বারা চিহ্নিত করছি। দেখো দ্বিতীয় অসমীকরণটির সমাধান অঞ্চল হবে এই অংশটি। এইবার এই দুটো সমাধান অঞ্চলের কমন সমাধান অঞ্চল কোনটা, অর্থাৎ যেখানে লাল এবং কালো উভয় দাগি আছে সেই জায়গাটি হচ্ছে কমন রিজিয়ন বা কমন সমাধান অঞ্চল। দেখো এই জায়গাটা হচ্ছে আমার কমন রিজিয়ন বা কমন সাধারণ অঞ্চল। এবার আমি সমস্ত লাইনগুলো মুছে দিলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে কমন রিজিয়ন বা সাধারণ অঞ্চল কোন অংশটা। কেবলমাত্র আমি সেই অংশটাই গ্রাফে চিহ্নিত করব। তাহলে আমি কমন রিজিয়ন বা সাধারণ অঞ্চল অংশটি ব্লু লাইন দিয়ে চিহ্নিত করছি। দেখো কোন অংশটা সাধারণ অঞ্চল বা সাধারণ সমাধান অঞ্চল। দেখো এই অংশটা হচ্ছে প্রদত্ত অসমীকরণ দুটির সাধারণ সমাধান অঞ্চল বা ইংরেজিতে বলবো কমন রিজিয়ন। এবার দেখো যে অংশটি আমি চিহ্নিত করলাম সেই অংশটি দেখো কতগুলো লাইন দ্বারা ঘেরা আছে। অংশটি হচ্ছে বদ্ধ বা ক্লোজ। এইবার যে লাইন দ্বারা ঘেরা আছে জায়গাটি তার কৌণিক বিন্দুগুলির আমি নাম দেব। দেখো প্রথম যে কোণটা সেটা নাম দেওয়া আছে অলরেডি ও, তাহলে ঠিক আছে, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0। দ্বিতীয় যে কোণটা তার নাম দেওয়া আছে সি, তার স্থানাঙ্ক হচ্ছে 30,0। এর পরের যে কৌণিক বিন্দু এটা, এর দেখো কোনো নাম দেয়া নেই, তাই এই কৌণিক বিন্দুটির আমি নাম দিলাম পি। এর স্থানাঙ্ক আমি পরে নির্ণয় করব। তারপরের কৌণিক বিন্দুটি হলো বি, যার নাম দেওয়া আছে এবং যার স্থানাঙ্ক হচ্ছে 0,50। তাহলে কমন রিজিয়ন বা সাধারণ সমাধান অঞ্চল জায়গাটি যে লাইন দ্বারা ঘেরা আছে তার কৌণিক বিন্দুগুলির আমি নাম দিলাম। এরপর আমি এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমি দেখব যে পি বিন্দুটি দুটি সরলরেখার ছেদবিন্দু। সেটি কোন কোন সরলরেখার ছেদবিন্দু যদি আমরা দেখি তাহলে দেখব পি বিন্দুটি হলো 4 নাম্বার ও 5 নাম্বার সরলরেখা দুটির ছেদবিন্দু। এখন আমরা 4 এবং 5 নং সরলরেখা দুটি রাফে সমাধান করব। তাহলে আমরা রাফে সমীকরণ দুটি সমাধান করি। এটা 4 নং সমীকরণ, এটা 5 নং সমীকরণ। আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। তাহলে দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আমরা এক্স এর মান পেলাম 20 এবং ওয়াই এর মান পেলাম 30। তাহলে আমরা লিখতে পারি যে এখন 4 নং ও 5 নং সমীকরণ সমাধান করে পাই x = 20 এবং y = 30। তাহলে এই চিত্রে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 20,30। চলো আমরা এবার যে জিনিসগুলো আঁকলাম সেগুলো একটু সংক্ষেপে লিখে ফেলি। এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ লম্ব অক্ষ দুটির সাপেক্ষে প্রদত্ত অসমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করা হলো এবং তাদের সাধারণ সমাধান অঞ্চল বা কার্যকরী সমাধান অঞ্চল রেখাঙ্কিত করে চিহ্নিত করা হলো। এখানে কার্যকরী সমাধান অঞ্চলটি বদ্ধ এবং কার্যকরী সমাধান অঞ্চলটি হলো ও সি পি বি ও। আবার কৌণিক বিন্দু ও এর স্থানাঙ্ক 0,0, সি এর স্থানাঙ্ক 30,0, পি এর স্থানাঙ্ক 20,30 এবং বি এর স্থানাঙ্ক 0,50। নেক্সট পেজে আমরা একটি ছক অঙ্কন করব। চলো আমরা প্রথমে একটি ছক অঙ্কন করে ফেলি। ছকের একেবারে ওপরে বাঁ দিকে আমরা লিখব কৌণিক বিন্দু এবং একেবারে ডান দিকের উপরে আমরা অবজেক্টিভ ফাংশনটি লিখব যেটা দেওয়া ছিল z = 60x + 15y। এরপর আমরা প্রথম কৌণিক বিন্দু ও তার স্থানাঙ্ক 0,0 লিখলাম। এবার এই অবজেক্টিভ ফাংশনে 0,0 বিন্দুটি যদি বসাই, অর্থাৎ x এর জায়গায় 0 আর y এর জায়গায় 0 বসাই, তাহলে আমরা পাবো 0 + 0 =
0। এর পরের কৌণিক বিন্দুটি হলো সি, যার স্থানাঙ্ক 30,0। এবার যদি এই 30,0 বিন্দুটি অবজেক্টিভ ফাংশনে বসায়, অর্থাৎ এক্সের জায়গায় 30 এবং ওয়াইয়ের জায়গায় 0, তাহলে আমরা কি পাবো? দেখো, এক্সের জায়গায় 30 বসালে আমরা পাবো 1800, ওয়াইয়ের জায়গায় 0 বসালে আমরা পাবো +0 = 1800। এরপরে কৌণিক বিন্দুটি হলো পি, যার স্থানাঙ্ক 20,30। এখন 20,30 বিন্দুটি অবজেক্টিভ ফাংশনে যদি বসায়, অর্থাৎ এক্সের জায়গায় 20 এবং ওয়াইয়ের জায়গায় 30, তাহলে আমরা পাবো 1200 প্লাস 450 ইকুয়াল টু 1650। আর সবশেষের কৌণিক বিন্দুটি হলো বি, 0,50। এই 0,50 বিন্দুটি যদি অবজেক্টিভ ফাংশনে বসাই, তাহলে আমরা পাবো 0 + 750 = 750। এবার আমরা জেডের যে মানগুলি পেয়েছি, দেখো জেডের মানগুলি যদি আমি পরপর বলি, প্রথমে পেয়েছি 0, তারপরে 1800, তারপরে 1650, তারপরে 750। তাহলে এই মানগুলির মধ্যে সবথেকে বেশি বা চরম মান কোনটি? না, এই মানগুলির মধ্যে সবথেকে বেশি বা চরম মান হলো 1800। তার জন্য আমরা প্রথমেই 1800-র পাশে চরম কথাটি লিখে দেব। তারপর ফাইনালি আমরা লিখব, অতএব জেডের চরম মান 1800। যখন দেখো জেডের চরম মান 1800 আমরা কোন বিন্দুতে পেয়েছি? জেডের চরম মান 1800 আমরা সি বিন্দুতে পেয়েছি। সি বিন্দুর স্থানাঙ্ক কত? 30,0। তাহলে 30টি কার মান? 30টি হলো এক্স এর মান আর 0টি হলো ওয়াই এর মান। তাহলে আমরা লিখতে পারি যে যখন x = 30 এবং y = 0, এটাই হচ্ছে আমার অ্যান্সার।